2024 সালে আমরা 16টা মনিটরের একটা রাউন্ড আপ করি। এই 16টা মনিটরের মধ্যে রাউন্ড আপ যে করতেছি সেটা করতে করতে প্রায় আমাদের 5 মাসের মতো সময় লাগে। যদি মনিটর কালেক্ট করতে আমাদের 1.5 মাসের মতো সময় লাগে, এন্ড তা রিভিউ করতে বা ওভারভিউ করতে অলমোস্ট 5 মাসের বেশি সময় লাগে। তো এরপর থেকে আমরা চাচ্ছিলাম আবার একটা মনিটর রাউন্ড আপ করতে, কারণ আমাদের ডিভাইস চেঞ্জ হয়েছে, আমরা স্পাইডার থেকে ক্যালম্যানে শিফট হয়েছি, এন্ড ক্যালম্যানে আরো অ্যাকুরেটলি ডাটা শো করে। সো এরপরে আমরা অনেক চেষ্টা করি আসলে মনিটরগুলো কালেক্ট করার, কিন্তু আনফরচুনেটলি মনিটরগুলো আমরা ওভাবে কালেক্ট করতে পারি না। স্পেশালি পপুলার মডেল যেগুলো আছে সেগুলো কালেক্ট করার খুব চেষ্টা করি। সো তার মধ্যে দৌড়ঝাঁপ করে আমরা প্রায় 6টা মনিটর কালেক্ট করতে পারছি, এন্ড এই 6টা মনিটর আমার পিছনে নামগুলা এবং লিস্টগুলা আমরা দিয়ে দিচ্ছি একটু পরে, আমি ইন্ট্রোর পরে। তো এই রাউন্ড আপটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ডিভাইসটা চেঞ্জ করেছি। সো আমাদের আপকামিং ভিডিওগুলোতে ডাটাগুলা শো করানোর যে ব্যাপারটা সেটাও চেঞ্জ হবে। অলসো আমরা মনিটর রিভিউর সময় যেই কম্প্যারিজনটা করতে পারি না সেটাও করার চেষ্টা করব, কারণ স্পাইডারের থেকে ক্যালম্যান মোর অ্যাকুরেটলি ডাটা শো করে, এবং ওই ডাটাগুলো দিয়ে একটা টোটাল টেবিল আকারে দেখানো যায় কিনা সেটাও আমরা চেষ্টা করব। সো ডাটা কালেকশন করার জন্যই আসলে এই ভিডিওটা। এন্ড এই ভিডিওতে যে 6টা মনিটর রয়েছে সবগুলো মনিটরই বাজেট রেঞ্জে, বলতে পারেন 8,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে যতগুলো মোটামুটি পপুলার মডেলস রয়েছে সেগুলাই এই ভিডিওতে রয়েছে। এবং এই ভিডিওতে আমরা কম্পেয়ার করব এই 6টা মডেলগুলো, এদের কালার পারফরমেন্স কেমন, বা আপনার ডে টু ডে তে এটা কি ধরনের কি পারফর্ম করবে সে ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলবো। ভিডিওতে আছি আমি ফাহিম, দ্য মনিটর ম্যান, ফিরছি ইন্টার পরে, এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। ইন্ট্রোতে দেখেই ফেলেছেন 6টা মনিটর। এখন অনেকে কোশ্চেন করতে পারেন, ভাই 6টা মনিটর কেন? এই বাজেট রেঞ্জে তো আসলে অনেকগুলো মনিটরই পাওয়া যায়। ওয়েল, আসলে এতগুলো মনিটরের ভিড়ে মনিটর সোর্স করাটাই আসলে কঠিন, কারণ এক্ষেত্রে অনেক ব্র্যান্ডসগুলো আসলে চায় না যে এই ধরনের কম্প্যারিজনে তাদের মনিটরগুলো থাকুক। এসব এক্ষেত্রে ব্র্যান্ডসগুলোর কাছে যখন আমরা অ্যাপ্রোচ করি, অনেক ক্ষেত্রে ব্র্যান্ডসগুলো মানাই করে দেয়। তারপরেও অনেক কষ্ট সৃষ্টে আমরা 6টা মনিটর ম্যানেজ করতে পেরেছি। এই 6টা মনিটরের মধ্যে 3টা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের, একটা হচ্ছে হিগভিশন, একটা হচ্ছে ডাহুয়া, এবং অপরটি হচ্ছে ভিউসনিকের। এবং বাকি 3টা মনিটরের মধ্যে 2টা হচ্ছে ওয়ালটনের পক্ষ থেকে, এবং অন্যটি হচ্ছে পিসি পাওয়ারের কিং 22। এই মনিটরগুলো সোর্স করাটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল। তারপরও এই মনিটরগুলো মোস্টলি 10,000 টাকার প্রাইসের নিচে আসে, এবং এক্ষেত্রে যারা 22 ইঞ্চ 100 হার্টজ মনিটর এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য এই মনিটরগুলোই অপশন হিসেবে থাকে, এবং মার্কেটে কম বেশি এই মনিটরগুলোই ঘোরাফেরা করে। এর বাইরে অনেক অপশন আছে, এমন না যে এই 6টা অপশনই রয়েছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এই 6টাই ম্যানেজ করতে পেরেছি। তবে আমাদের প্ল্যান আছে এই 6টা থেকে 16টা আবার করা যায় কিনা ইন ফিউচার। এবং এই 6টা মনিটর টেস্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ডিভাইসটাও চেঞ্জ করেছি। আমরা প্রিভিয়াসলি স্পাইডারে কম্পেয়ার করতাম, মনিটরগুলো টেস্ট করতাম, বাট এখন আমরা টেস্ট করব পোর্ট্রেট ডিসপ্লে C6 HDR এবং ক্যালম্যান আলটিমেট সফটওয়্যার দিয়ে। এক্ষেত্রে এই ডিভাইস এবং সফটওয়্যারটা যখন আমাদের হাতে আসে আমরা আরো কনফিডেন্ট হই, কারণ ক্যালম্যান এবং পোর্ট্রেট ডিসপ্লেসের এই সমন্বয়ের যে রেজাল্টগুলো আমরা পাই এটা খুবই অ্যাকুরেট হয়, এবং এক্ষেত্রে আমরা যথেষ্ট বেটার অ্যাকুরেসি ওয়ালা একটা রেজাল্ট পাই বলা চলে। এক্ষেত্রে স্পাইডারের যে অ্যাকুরেসির ব্যাপারটা এটা অনেক ক্ষেত্রে 19-20 হয়, অনেক ক্ষেত্রে 20-30ও হয়ে যায়। সো এই ক্ষেত্রে বলতে গেলে ক্যালম্যান আসার পর থেকে আমরা একদম সুপার কনফিডেন্ট ওয়েতে, আরো অ্যাকুরেট ওয়েতে আপনাদের কাছে এই রেজাল্টগুলো প্রকাশ করতে পারি। সো এখন থেকে এই বাজেট রেঞ্জে ইভেন মোটামুটি যতগুলা মনিটর রয়েছে সেগুলো যখন রিভিউ হবে, ইভেন সিঙ্গেল রিভিউ হবে, সেগুলা ওই ক্রাইটেরিয়ার আশেপাশে বা ওই প্রাইস রেঞ্জের আশেপাশে আমাদের যদি ক্যালম্যানের অলরেডি টেস্টেড থাকে সেই মনিটরটা ওই চার্টের মধ্যে বসে যাবে, সো দ্যাট আপনারা কম্পেয়ার করতে পারেন এবং দেখতে পারেন যে ওই দামে ওই মনিটরটা আসলে কতটুকু জাস্টিফাইড। কিন্তু সেটার জন্য
আসলে আমাদের সময় দিতে হবে এবং আমরা মনিটরগুলো টেস্ট করে করে আমাদের ডাটাবেসটাকে আর একটু এনরিচ করতে পারবো। যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেলছি আসলে, এবার মেইন ভিডিও টপিকে আসা যাক। মূলত এই 6টা মনিটর এগুলো সবই 21 ইঞ্চ থেকে 22 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের মধ্যে আসে এবং সবগুলাই ফুল এইচডি প্যানেল, অলসো 100 হার্টজ রিফ্রেশ রেটের সাথে আসছে। সো এখানে কোনো প্যানেলই নাই যেটা 75 হার্টজের। অলসো মেনশন করতে হয় এগুলোর দাম 10,000 টাকার নিচে এবং কিছু কিছু মনিটরের দাম অলমোস্ট 9,000 টাকার নিচে হয়ে থাকে। এক্ষেত্রে সবচেয়ে এন্ট্রি লেভেলের প্রাইসের মনিটর হলো Hikvision DHD 5022F2-2P2, যার দাম বর্তমানে 7,700 টাকা থেকে 8,200 টাকার আশেপাশে। এরপরে আসছে পিসি পাওয়ারের PCGM King 22, যেটা আমরা অলরেডি আগেও কয়েক মাস আগে রিভিউ করেছিলাম। এর দাম বর্তমান মার্কেটে 8,000 টাকা। এরপরে তৃতীয় নম্বরে প্রাইস হিসেবে আসছে Dahua DHL LM22 L200V, যেটা কিনা একটা 21.45 ইঞ্চের 100 হার্টজ ফুল এইচডি ELED প্যানেল, যার দাম 8,300 টাকা। এরপরে আসছে Walton WD215i10, যেটা কিনা একটা 21.45 ইঞ্চের 100 হার্টজ ফুল এইচডি IPS মনিটর, যার দাম 8,500 টাকা। এরপর পঞ্চম নম্বরে রয়েছে ওয়ালটনেরই WD215i09, যেটা কিনা একটা 21.45 ইঞ্চের IPS মনিটর, যার দাম 9,300 টাকা। এবং সবশেষে ভিউসনিকের VA2209H, যেটা কিনা একটা পপুলার 100 হার্টজ ভিউসনিকের মনিটর, যার বর্তমান দাম মার্কেট প্রাইসে 10,200 টাকা। অনেক ক্ষেত্রে কিছুটা দাম এটার বাড়তে পারে, খুব সম্ভবত এটার স্টক হয়তো বা অনেক জায়গায় অ্যাভেলেবল নাই। এক্ষেত্রে এই ভিউসনিক VA2209 এর একটা রিফ্রেশ ভার্সন বর্তমানে হয়তো মার্কেটে চলে এসেছে, যেটার প্রাইস কিছুটা বেশি। যাই হোক, আমাদের হাতে যে ভিউসনিকের মডেলটা রয়েছে, এই মডেলটার দাম 10,200 টাকার আশেপাশে ইউজুয়ালি মার্কেটে ঘোরাফেরা করে, কিছু কিছু ক্ষেত্রে 10,000 টাকাও চলে যায়। যাই হোক, প্রাইস নিয়ে তো কথাবার্তা বলা হলো। এক্ষেত্রে বলতেই হয় এই মনিটরগুলো সবগুলোই একই রকম স্পেক শেয়ার করে, বা এই 6টা মডেলের মনিটরগুলো প্রায় সিমিলার টাইপের স্পেক বহন করে থাকে। এক্ষেত্রে কয়েকটা মনিটরও হয়তোবা টুকটাক কিছু এক্সট্রা ফিচার্স দেওয়া রয়েছে, যেগুলো হয়তোবা ডে টু ডেতে অনেকের কাজে লাগতে পারে। বাট ফান্ডামেন্টালি যদি কথাবার্তা বলতে হয়, তাহলে এই 6টা মনিটরের বেসিক সেম ফুল এইচডি IPS প্যানেল। এক্ষেত্রে কিছু মনিটর এলইডি এবং কিছু মনিটর ELED প্যানেল, এছাড়া এতে রয়েছে 100 হার্টজের সুবিধা। এক্ষেত্রে এই 6টা মনিটরের সবগুলো মনিটরে HDMI VGA পোর্ট ইনক্লুড করে থাকে। সো মোটামুটি যে কোনো স্পেকের পিসির সাথে এই মনিটরগুলো সাপোর্ট করে থাকবে, আইদার আপনার VGA পোর্ট হোক অথবা HDMI পোর্ট। এক্ষেত্রে এই 6টা মনিটরের মেজরিটি মনিটরই 250 থেকে 300 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিয়ে থাকে। ব্রাইটনেসের ব্যাপারে বিস্তারিত তখন টেস্টেই বলা হবে। এছাড়া এই মনিটরগুলোর টিপিক্যাল কন্ট্রাস্ট রেশিও 1000:1। এক্ষেত্রে ভিউসনিক 50,000:1 টাইপের একটা ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে থাকে। এছাড়া এই মনিটরগুলো সবগুলাই মোটামুটি 8 বিট বা 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে থাকে, যদিও এই মনিটরগুলো আসলে 6 বিট প্লাস FRC টেকনোলজির সাথেই যুক্ত। যদিও অনেক মনিটরের স্পেকে আসলে ডিরেক্টলি 8 বিট ক্লেম করা হচ্ছে, কিন্তু এই মনিটরগুলো বেশিরভাগই 6 বিট প্লাস FRC সাপোর্টেড। এছাড়াও এক্সট্রা করে কানেক্টিভিটির যদি কথাবার্তা বলতে হয়, HDMI এবং VGA পোর্ট ছাড়াও এই মনিটরের কয়েকটাতে এক্সট্রা অডিও আউটপুট পোর্ট দেওয়া রয়েছে। এক্ষেত্রে কিছু কিছু মনিটরের স্পিকার সাপোর্টও দেওয়া রয়েছে। এবং এই 6টা মনিটরের অ্যাডজাস্টেবিলিটি ফিচার বলতে এতে জাস্ট টিল্টই করা যায়, কোনো রকম আলাদা রোটেশন বা সুইভেল বা পিভট টাইপের কোনো রকম অপশন নেই। এছাড়াও এই মনিটরগুলো খুবই পাওয়ার এফিশিয়েন্ট হয়। এই রেঞ্জে যতগুলো মনিটর রয়েছে এগুলো মোস্টলি 22 থেকে 24 ওয়াটের মধ্যে অপারেট করে। এবং সবশেষে ওয়ারেন্টির ব্যাপারে যদি কথাবার্তা বলতে হয়, এক্ষেত্রে 3 বছরের সাপোর্ট রয়েছে অলমোস্ট সবগুলো মনিটরই। এই 6টা মনিটর কম্পেয়ার করতে করতে কয়েকটা এক্সেপশনাল ফিচার্স যেটা মেনশন না করলেই না। এক্ষেত্রে প্রথমে ওয়ালটন i10 এর ব্যাপারে মেনশন করতে হয়। এই 6টা মনিটরের মধ্যে এই একটা মনিটর রয়েছে যেটার সাথে টাইপ সি সাপোর্ট আসছে। সো ডিরেক্টলি টাইপ সি সাপোর্টের মাধ্যমে এটা ডিসপ্লে ইনপুট নিবে এবং যে কোনো টাইপ সি টাইপের সাপোর্টেড ডিভাইসের সাথে এটা ইজিলি কানেক্ট হয়ে যাবে। মূলত এই 6টা মনিটরের মেজরিটি মনিটরের রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ আছে। বিস্তারিত যদি জানতে হয় সেগুলো দেখে আসতে পারেন, লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, স্পেসিফিকেশন নিয়ে অনেক কথাবার্তা বলা হলো, এবার আসছে টেস্টিং পার্টে। আমরা মূলত 11টি ধাপে টেস্ট করেছি এই মনিটরগুলো। এক্ষেত্রে কি কি টেস্ট করেছি সেটা বলা যাক। প্রথমে আমরা টেস্ট করেছি এর কালার গ্যামুট, sRGB, NTSC, Adobe RGB, DCI-P3 এগুলো। এরপরে আমরা টেস্ট করেছি এর ব্রাইটনেস এবং ইউনিফর্মিটি টেস্টের ব্যাপারে। এছাড়া RGB ব্যালেন্স আমরা টেস্ট করেছি, যে প্রত্যেকটা মনিটর RGBর যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিরকম কি দিচ্ছে সেটা। এর বাইরে আমরা ডেল্টা ই টেস্ট করেছি। এক্ষেত্রে আমরা দুই ধরনের ডেল্টা ই টেস্ট করেছি, একটা হচ্ছে DCI-P3 ডেল্টা ই বা P3 ডেল্টা ই এবং অন্যটা হচ্ছে ওয়েব ডেল্টা ই। এক্ষেত্রে P3 ডেল্টা ইটা মূলত যারা কালার রিলেটেড কাজগুলো করে থাকেন সেটা ডেল্টা ই কে বোঝায়, এবং ওয়েব ডেল্টা ই মূলত বোঝায় যে আমাদের টিপিক্যাল অফিস ওয়ার্ক বা রেগুলার যে টাস্ক রয়েছে সেটার সাথে রিয়েল লাইফের যত কালারের ডিফারেন্সটা সেটার একটা ডিফারেন্স বোঝায়। সো দুইটা দুই ধরনের ভ্যারিয়েন্ট, যদিও এই দুইটা ডেল্টা ই এর মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না ইউজুয়ালি, বাট অনেক ক্ষেত্রে মেজর ডিফারেন্সও দেখা যায়। এছাড়া আমরা টেস্ট করেছি স্ক্রিনের ইউনিফর্মিটি। একটা স্ক্রিনের টোটাল 9টা জোনকে ভাগ করে এই প্রত্যেকটা জোনের কোন জোনে কিরকম লাইট ছড়াচ্ছে বা কি ধরনের ব্রাইটনেস আমরা পাচ্ছি সেই ব্যাপারে এই স্ক্রিন ইউনিফর্মিটিটা আসলে জানান দেয়। সো সেই টেস্টও আমরা ইনক্লুড করেছি এই 6টা মনিটরের কম্প্যারিজনে। এর বাইরে আমরা ব্লিড টেস্ট করছি এবং ঘোষ
ঘোস্টিং টেস্ট করেছি, যেহেতু এই মনিটরগুলো 100 হার্জের প্যানেল, সো এতে টুকটাক অনেকেই গেমিং করবে, সো সেই হিসাবে এই মনিটরগুলো কিরকম কি ঘোস্টিং দেখায় সেগুলো নিয়েও বিস্তারিত কথাবার্তা বলবো টেস্টিং রেজাল্টের সময়। প্রথমে আসা যাক এসআরজিবির ব্যাপারে। স্ট্যান্ডার্ড রেড গ্রিন ব্লু এর যে রেশিওটা সেটাই জানান দেয় এই কালার গ্যামুটে, এবং কালার গ্যামুটটা আমরা রিপ্রেজেন্ট করছি CIE 1931 এর হিসাবে। এক্ষেত্রে যদি ফার্স্ট টু লাস্ট র্যাঙ্কিং করতে হয় সেক্ষেত্রে রেজাল্টটা হচ্ছে ওয়ালটন i9 99.80% এসআরজিবি ভ্যালু দেখায়। সেকেন্ড পজিশনে ওয়ালটন B22i বা i10 যেটা 99.60% এসআরজিবি কালার গ্যামুট দেখায়। এরপরে আসছে পিসি পাওয়ারের কিং 22 ইঞ্চ যেটা 93.10%। এরপরে ভিউসনিক VA2209 যেটা 93% এসআরজিবি। এরপরে হিগভিশনের 90% এসআরজিবি এবং সর্বশেষ ডাহুয়া যেটা 86% এসআরজিবি দেখায়। এক্ষেত্রে এসআরজিবির যে স্ট্যান্ডার্ড ভ্যালু সেটা যদি 90% প্লাস থাকে সেক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ ধরা হয়, যদি 92% এর বেশি থাকে সেটাকে একটু ভালো সাইডে ধরা হয়। এই কালার গ্যামুটটা মূলত জানান দেয় টিপিক্যাল রেড গ্রিন এবং ব্লু এর যে রেশিওটা সেটা কিরকম কি দেখাচ্ছে সেটাকে জানান দেয়। এরপরে আমরা টেস্ট করেছি অ্যাডোবি আরজিবি। এই অ্যাডোবি আরজিবি তাদেরই লাগে যারা গ্রাফিক্স টাইপের কাজগুলো করেন, তারা এই কালার গ্যামুটের রেজাল্ট দ্বারা বুঝতে পারেন যে এই মনিটরটা কতটুকু কালার অ্যাকুরেট অর নট। এক্ষেত্রে র্যাঙ্কিং করলে ওয়ালটন i9 এর অ্যাডোবি আরজিবি ছিল 84.90%। এরপরেই আসছে আবার ওয়ালটনের B22i i10 যেটা 81.10%। এরপরে পিসি পাওয়ার কিং 22 ইঞ্চ যেটা 72.50%। এরপরে ভিউসনিক VA2209 যেটা 72.10%। এরপরে আসছে হিগভিশনের DHD 5022F2 যেটা 72%। এবং সর্বশেষ ডাহুয়া LM22 L200V যার অ্যাডোবি আরজিবি ছিল 66.90%। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাডোবি আরজিবি আসলে ধরা হয় 72 থেকে 75% এর মধ্যে, যদি এর বেশি থাকে তাহলে কালারটা বুস্টেড। সো বুস্টেড কালার নিয়ে হয়তো অনেকে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করবেন না, সো এক্ষেত্রে বলতে হয় গ্রাফিক্স রিলেটেড কাজগুলো যারা করবেন সেক্ষেত্রে ওয়ালটনের মনিটরগুলো একটু নেগেটিভ সাইডেই যাচ্ছে, কারণ এগুলোর অ্যাডোবি আরজিবির পার্সেন্টেজটা একটু বেশি। এরপরে আসছে DCI-P3 যেটা কিনা সিনেমা গ্রেডেড কালার গ্যামুট হিসেবে ধরা হয়। সো এই DCI-P3 তে কি রকম কি রেজাল্ট পাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আবার প্রথমে থাকছে ওয়ালটনের i9 যেটা 90.80%। এরপরে আসছে ওয়ালটন B22i i10 87%। থার্ড পজিশনে পিসি পাওয়ার কিং 22 ইঞ্চ 75.10%। এরপরে ভিউসনিক VA2209 74.90%। এরপরে আসছে হিগভিশনের DHD 5022F2 যেটা 73.40%। এবং সর্বশেষ ডাহুয়া LM22 L200V যেটা 70.60%। এক্ষেত্রে DCI-P3 এর স্ট্যান্ডার্ড ভ্যালু 75 থেকে 78 এর মধ্যে, যদি এর থেকে বেশি থাকে অবশ্যই এটাও কালার বুস্টেড এবং কালারগুলা একটু পাঞ্চি দেখাবে। এটা আসলে ইউজার পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করে। আপনি সিনেমার কোনো কালার যদি পাঞ্চি দেখতে চান এটা টোটালি আপনার উপর, বা আপনার কাছে যদি দেখতে ভালো লাগে এটা টোটালি আপ টু ইউ, এটা আইসাইটের উপরে ভ্যারি করে থাকে। তবে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে রেশিওটা সেটা হচ্ছে 75 থেকে 78 এর মধ্যে, এর ভিতরে থাকলে মোটামুটি অ্যাকসেপ্টেবল রেঞ্জটাকে ধরা হয়। এক্ষেত্রে ওয়ালটনের মনিটরগুলো একটু বুস্টেড কালার মনে হবে, এক্ষেত্রে কালারগুলো মনে হবে যে একটু পাঞ্চি বা চোখে লাগতেছে টাইপের। এটা হওয়ার মূল কারণই হচ্ছে DCI-P যে ভ্যালুটা সেটা অনেক বেশি। সো এটা টোটালি ডিপেন্ড করে আপনার আইসাইটের উপরে। আপনার যদি পপ টাইপের কালার দেখতে ভালো লাগে তাহলে হয়তোবা এই ওয়ালটন মনিটরগুলো ভালো হতে পারে। এর বাইরে বাদবাকি চারটা মনিটরের কালার হিসাবে জাজ করতে গেলে আসলে ওই মনিটরগুলোর কালারটা একটু লেস পপি টাইপের মনে হয়, কারণ এইগুলার যে DCI-P3 এর যে রেঞ্জটা সেটা ইউজুয়াল থেকে একটু কম। এরপরে আসছে NTSC। NTSC এর ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল টেলিভিশন স্ট্যান্ডার্ড কালার। এটা মূলত বোঝায় টিভি গ্রেডেড কালার আউটপুটটাকে। সো আমরা এই টেস্ট রেজাল্টে পেয়েছি ওয়ালটন i9 83.10% যেটা ইন্ডিকেট করে আরো বুস্টেড কালারের। এরপরে আসছে ওয়ালটন B22i i10 যেটা 79.80%, এটাও বোঝায় একটু বুস্টেড কালার। এরপরে আসছে পিসি পাওয়ার কিং 22 ইঞ্চ যেটা কিনা 71.50। এরপরে আসছে ভিউসনিক VA2209 যেটা 71%। এরপরে পঞ্চম নম্বরে হিগভিশন DHD 5022F2 যেটা 71%। এবং সর্বশেষ ডাহুয়া LM22 L200V যেটা 65.70% NTSC কালার গ্যামুট দেখায়। এক্ষেত্রে ডাহুয়াই একদম বিলো অ্যাভারেজ টাইপের পারফরমেন্স করে NTSC হিসেবে। এক্ষেত্রে আমরা দেখতে পারি এসআরজিবির ভ্যালুতেও ডাহুয়ার পারফরমেন্সটা একটু বিলো অ্যাভারেজ ছিল। সো এই ক্ষেত্রে ডাহুয়ার কালারটা ওভারঅল একটু ডাল মনে হবে। অন্যদিকে পিসি পাওয়ার হিগভিশন এবং ভিউসনিক মোটামুটি 71 থেকে 72% রেশিওর মধ্যে আছে। সো এক্ষেত্রে বলতে গেলে তারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের কালারটাই মেনটেন করে। তবে এক্ষেত্রে বলতে হয় মনিটরগুলো আমরা যখন সাইড বাই সাইড রেখেছিলাম তখন ওয়ালটনের কালারগুলো খুব বেশি পপ করছিল এবং মোটামুটি আইসাইট অ্যাট্রাক্ট করার মতো কালার দেখাচ্ছিল। এক্ষেত্রে পাশাপাশি অন্যান্য মনিটরগুলোকে একটু ডালি মনে হচ্ছিল এবং কালার রেজাল্ট গুলাও আসলে সেই একই জিনিসটাই ডিনোট করে। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ওয়ালটন প্রথম দিকে থাকার মেইন রিজনই হচ্ছে যে ওয়ালটনের ভ্যালু বেশি। এক্ষেত্রে আসলে ভ্যালু বেশি থাকাটা ইম্পর্টেন্ট না, একটা রেঞ্জের মধ্যে থাকাটাই ইম্পর্টেন্ট। যাই হোক, এবার আসা যাক ডেল্টা ই প্রসঙ্গে। মূলত ডেল্টা ই বলতেই বোঝায় যে মনিটরটার কালার রিয়েল লাইফ কালার থেকে কতটা ডিফারেন্ট। সো এই ডেল্টা ই ভ্যালু দ্বারা ওই ডিফারেন্সটাকে বোঝানো হয়। টিপিক্যালি ক্যালমানের হিসাবে 3 এর নিচে হলে ডেল্টা ইটা ভালো হিসাবেই ধরা হয়, 2 এর আশেপাশে হলে দ্যাটস গুড। যদি এর বেশি হয় তাহলে বুঝে নিতে হবে কালারটা অবশ্যই বুস্টেড এবং এই কালারটা
মোটামুটি একসেপ্টেড রেঞ্জেও থাকে না। যদি এক্ষেত্রে ডেল্টা ই ভ্যালুটা 6 বা 7 উপরে বা তারও বেশি হয়, সেক্ষেত্রে বুঝে নিতে হবে কালারটা মোটেই অ্যাকুরেট না। এক্ষেত্রে টেস্টিং শুরুর আগে বলছিলাম আমরা দুই ধরনের ডেল্টা ই টেস্ট করেছি। প্রথমে P3 নিয়ে কথাবার্তা বলা যাক, যেটা কিনা যারা কালার অ্যাকুরেসি খোঁজ করেন বা অ্যাকচুয়াল গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন তাদের জন্য এই রেজাল্টটা হয়তো বা কাজের হতে পারে। এই রেজাল্টের হিসেবে প্রথমেই থাকছে ভিউসনিক VA2209 যার P3 ডেল্টা ই ছিল 3.2। এরপর হিগভিশন DHD 5022F2 যার ডেল্টা ই ছিল 4.35। এরপরে পিসি পাওয়ার কিং 22 ইঞ্চ যেটা P3 ডেল্টা ই ছিল 4.39। এরপরেই আসছে ওয়ালটন i9 যার P3 ডেল্টা ই ছিল 4.5। পঞ্চম পজিশনে ডাহুয়া LM22 L200V যার P3 ডেল্টা ই ছিল 4.92 এবং সবশেষে ওয়ালটন B22i i10 যার ডেল্টা ই ছিল 5.06। এক্ষেত্রে প্রথমে থাকা ওয়ালটন একদম সবশেষে আসে, কারণ এইগুলার কালার আসলেই বুস্টেড। সো আগেই বলেছিলাম যে যাদের পপ টাইপের কালার পছন্দ হয় তাদের জন্য ওয়ালটনেরটা মোটামুটি ভালোই লাগবে, বাট আপনার যদি অ্যাকুরেসি দরকার পড়ে সেক্ষেত্রে ভিউসনিক একদম প্রথমেই রয়েছে। সো এই 6টা মনিটরের P3 কালার যদি জাজ করতে হয় তার মধ্যে একসেপ্টেবল রেঞ্জে আসলে ভিউসনিকই রয়েছে, যেটা কিনা 3.2, যদিও 3 এর নিচে হলে ভালো হতো, বাট অ্যাটলিস্ট 3 এর আশেপাশে রয়েছে, সেই হিসাবে একসেপ্টেবল ধরা যায়। বাট বাদ বাকি মনিটরগুলো আসলে 4 এর উপরে, সেক্ষেত্রে বলতে হয় এগুলোর কালার লেস অ্যাকুরেট। এরপরে আসা যাক ওয়েব ডেল্টা ইতে। ওয়েব ডেল্টা ই মূলত টিপিক্যাল ওয়েব ব্রাউজিং বা টিপিক্যাল ডে টু ডে ইউজের জন্য যে ধরনের কালার অ্যাকুরেসি দরকার হয় সেটাকেই ডিনোট করে। এক্ষেত্রে প্রথমেই রয়েছে ভিউসনিক VA229 যার ওয়েব ডেল্টা ই ছিল 3.1। সেকেন্ড পজিশনে ভিউসনিক DHD 5022F2 যার ডেল্টা ই ছিল 4.17। এরপর 3 নম্বরে ছিল ওয়ালটন i9 যার ওয়েব ডেল্টা ই ছিল 4.48। 4 নম্বরে ডাহুয়া LM22 L200V যার ওয়েব ডেল্টা ই ছিল 4.73। পঞ্চম নম্বরে ওয়ালটন B22 i10 যার ওয়েব ডেল্টা ই ছিল 4.92 এবং সবশেষে পিসি পাওয়ারের কিং 22 ইঞ্চ যার ওয়েব ডেল্টা ই ছিল 6.79। এক্ষেত্রে পিসি পাওয়ার কিং 22 ইঞ্চের যে P3 ডেল্টা ইটা ছিল সেটা মোটামুটি একসেপ্টেড রেঞ্জে থাকলেও এটার যে ওয়েব ডেল্টা ই সেটা আসলে এক্সেপশনাল রেঞ্জেই চলে যায়। সো যখন আমরা মনিটরটা পাওয়ার আপ করি এটার অ্যাভারেজ যে কালারটা সেটাই বুস্টেড মনে হয়েছিল। সো এটার কালারটা আসলে ভালোই চোখে পড়বে যখন আপনি ইউজুয়াল ওয়েব ব্রাউজিং বা ক্যাজুয়াল টাইপের ব্রাউজিং করবেন, তখনই ভালো চোখে পড়বে। এবং এই পিসি পাওয়ারের আসলে বিস্তারিত রিভিউ অলরেডি আমরা দিয়েছি, সো সেখানে আমরা আমাদের ফাইনাল ভার্ডিক্টও বলেছি যে এটা একটা বুস্টেড প্যানেল, যদিও এটা টিপিক্যালি খুব একটা চোখে লাগে না, বাট এটা আসলে একটা বুস্টেড টাইপের রেশিওই জানান দেয়। এরপর আমরা এর পিক ব্রাইটনেস টেস্ট করেছি। এই মনিটরগুলো টিপিক্যালি 250 থেকে 300 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিয়ে থাকে। আমরা আমাদের টেস্টে অ্যাভারেজ পিক ব্রাইটনেস পেয়েছিলাম। এক নম্বরে থাকছে ভিউসনিক DHD 5022F2 P2 যেখানে আমরা পিক ব্রাইটনেস পেয়েছিলাম 395 নিটস। সেকেন্ড পজিশনে ওয়ালটন B22 i10 যার পিক ব্রাইটনেস ছিল 354 নিটস। থার্ড পজিশনে ওয়ালটন i9 যার পিক ব্রাইটনেস ছিল 325 নিটস। চতুর্থ পজিশনে ডাহুয়া LM22 L200V যার পিক ব্রাইটনেস ছিল 296 নিটস। পঞ্চম পজিশনে ভিউসনিক 2209 যার পিক ব্রাইটনেস ছিল 295 নিটস এবং সর্বশেষ পিসি পাওয়ারের কিং 22 এর পিক ব্রাইটনেস ছিল 234 নিটস। এক্ষেত্রে হিগভিশনের মনিটরটার দাম কম হলেও এটার পিক ব্রাইটনেস যথেষ্ট ভালোই ছিল এবং মোটামুটি যথেষ্ট ব্রাইট প্যানেল ছিল এই মনিটরটা। এরপরে আরজিবি ব্যালেন্স যদি সমান থাকে, আই মিন টিপিক্যালি আরজিবি ব্যালেন্সের স্ট্যান্ডার্ড ভ্যালু হয় 100, যদি 100-র উপরে বা নিচে থাকে এই হিসাবে আসলে আরজিবি ব্যালেন্সটা ডিসাইড হয় যে আপনি প্রপার ওয়েতে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন কিনা। এক্ষেত্রে যদি আরজিবির কোনোটার কালার যদি কম বা বেশি থাকে আপনি প্রপার ওয়েতে হোয়াইট কালার দেখতে পাবেন না। সো এই মনিটরগুলোরও আমরা আরজিবি ব্যালেন্স টেস্ট করেছি থ্যাঙ্কস টু ক্যালম্যান, যে প্রপার ওয়েতে এই সব মনিটরে আরজিবি ব্যালেন্সটা দেখাতে পারে এবং এই আরজিবি ব্যালেন্সটা আসলে ডিনোট করে দেয় যে এই মনিটরটা প্রপার হোয়াইট দেখাতে পারবে কিনা, এবং প্রপার হোয়াইট দেখানোর উপরে ডিপেন্ড করে ওভারঅল কালারের যে ব্যালেন্সটা সেটাও। এক্ষেত্রে আরজিবি ব্যালেন্সের যে টেস্ট রেজাল্টটা সেক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, কারণ এখানে আরজিবির 3টা ভ্যালু আসলে প্রকাশ পায়। এক্ষেত্রে র্যাঙ্কিং করাটা একটু কঠিন, কিন্তু আমরা যেহেতু আগেই বলেছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে 100, সো এই 100 থেকে এই আরজিবি ব্যালেন্সের যে ভ্যালুগুলা সেটা কতটুকু দূরে বা কাছে সেইটার উপরে ডেভিয়েশন করে আমরা একটা ভ্যালু দিব, এবং এই হিসাবে যদি র্যাঙ্কিং করা হয়, র্যাঙ্কিং করলে প্রথমে আসে ভিউসনিকের VA229 যেটা ডেভিয়েশন ছিল 3। সো বলতে গেলে আরজিবি ব্যালেন্স ভিউসনিকে মোটামুটি বেস্টই ছিল। এক্ষেত্রে আরজিবির যে ওভারঅল ডিফারেন্সটা সেটা যথেষ্ট কম ছিল। সেকেন্ড পজিশনে আসছে হিগভিশনের DHD 5022F2 যার ডেভিয়েশন ছিল 6। থার্ড পজিশনে পিসি পাওয়ার কিং 22 যার ডেভিয়েশন ছিল 6.4। ফোর্থ পজিশনে ওয়ালটন i9 যার ডেভিয়েশন ছিল 7। ফিফথ পজিশনে ছিল ওয়ালটন B22i i10 যার ডেভিয়েশন ছিল 7.2 এবং সর্বশেষ ডাহুয়া LM22 L200V যার ডেভিয়েশন ছিল 10। এক্ষেত্রে সবচেয়ে বাজে আরজিবি ব্যালেন্স আসলে ডাহুয়ারই দেখতে পাই আমরা। সো 100 থেকে মোটামুটি অন এন এভারেজ 10 ডিফারেন্স রয়েছে আরজিবি ব্যালেন্সের ক্ষেত্রে। এরপরে আমরা স্ক্রিনের ইউনিফর্মিটি টেস্ট করি। ইউনিফর্মিটি নিয়ে একটু আগে বলেছি যে মনিটরকে 9টা গ্রিডে ভাগ করা হয় এবং প্রত্যেকটা গ্রিডে কি ধরনের ব্রাইট বা ব্লিড হয় সেটার একটা রেজাল্ট দেয়। এই হিসাবে হিগভিশন DHD 5022F2
যেটা ফার্স্ট পজিশনেই রয়েছে। স্ক্রিনের ইউনিফর্মিটি অনেকটাই ভালো রয়েছে এই মনিটরে, এক্ষেত্রে অতিরিক্ত ব্লিডিংও আমরা দেখতে পাই নাই। এরপরে সেকেন্ড পজিশনে ডাহুয়া LM22 L200V রয়েছে, যার স্ক্রিনের ইউনিফর্মিটি যথেষ্ট ডিসেন্ট, কিন্তু নিচের ডান অংশে কিছুটা ব্লিড বা লাইটের ইমব্যালেন্স রয়েছে। থার্ড পজিশনে ওয়ালটন B22i বা i10, যেটার স্ক্রিন ইউনিফর্মিটি সব জায়গায় ব্যালেন্স অবস্থা থাকলেও ব্লিডিং এর পরিমাণ ছিল একটু বেশি। ফোর্থ পজিশনে ওয়ালটনের i9, সম্পূর্ণ স্ক্রিন ইউনিফর্মিটি ব্যালেন্স অবস্থায় থাকলেও নিচের লেফট এবং রাইট সাইডে কিছুটা বেশি ব্লিডিং পাওয়া গিয়েছিল। পঞ্চম পজিশনে পিসি পাওয়ারের কিং 22 ইঞ্চ, সম্পূর্ণ স্ক্রিনে ইউনিফর্মিটি ব্যালেন্স অবস্থায় থাকলেও নিচের লেফট এবং রাইট সাইডে বেশি রিডিং পাওয়া যাচ্ছিল এক্ষেত্রে। এবং সবশেষ সিক্সথ পজিশনে ভিউসনিক VA2209, যা স্ক্রিন ইউনিফর্মিটি ব্যালেন্স অবস্থায় নাই, উপরের দিকে সবচাইতে ভ্যালু কম থাকলেও নিচের দিকে রিডিং এর পরিমাণ ছিল অনেক বেশি। এক্ষেত্রে এই ইউনিফর্মিটির ভ্যালুটা আসলে ইউনিট বাই ইউনিট চেঞ্জ হতে পারে। সো আমাদের কাছে যে ইউনিটগুলো ছিল সেই হিসাবে আমরা একটা ভার্ডিক্ট দিয়েছি। সো এই ইউনিফর্মিটিটা আসলে ডিনোটও করে দেয় যে এই মনিটরে কোনটায় কত ব্লিডিং রয়েছে। এবং ব্লিডিং এর কথা আসতেই এবার বলতে হয় স্ক্রিন ব্লিডের কথা। এই 6টা প্যানেলে কিরকম কি ব্লিড রয়েছে, যেহেতু এগুলো একেবারেই বাজেট রেঞ্জের মনিটর, সো ব্লিড থাকবে, প্লাস এগুলো IPS প্যানেল, সো ব্লিড থাকাটা খুবই স্বাভাবিক। এবং এই ব্লিডের ব্যাপারটাও ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে। এক্ষেত্রে যদি মনিটরগুলো আসলে মেনশন করতে হয়, সেক্ষেত্রে ডাহুয়া এবং ভিউসনিকের মনিটরে একদম লেস ব্লিড ছিল, যেটা কিনা গ্রিন সাইডকে ডিনোট করে। অন্যদিকে হিগভিশন এবং পিসি পাওয়ার এবং ওয়ালটনের মোটামুটি যথেষ্ট ডিসেন্ট অ্যামাউন্টের ব্লিডিং ছিল, যেটা আমরা গ্রিন কালার দিয়ে ডিনোট করছি। এবং সবচেয়ে বেশি ব্লিড আমরা পেয়েছি ওয়ালটন i9, যেটা ব্লিডের পরিমাণ যথেষ্ট বেশি ছিল। সবশেষে ঘোস্টিং টেস্ট। মূলত ঘোস্টিং টেস্টটা আসলে বোঝায় যে আপনি এই ধরনের মনিটরগুলো যেহেতু 100 হার্জ দিচ্ছে, সো আপনি টুকটাক গেমিং তো করবেন। এক্ষেত্রে ই স্পোর্টস টাইটেলও হতে পারে বা AAA টাইটেলও হতে পারে। মোস্ট অফ দ্য কেসে আসলে এই ধরনের যতগুলো মনিটর রয়েছে সবগুলো আসলে কিছু না কিছু ঘোস্টিং দেখায়, কারণ এগুলো বাজেট রেঞ্জের একদম এন্ট্রি লেভেল মনিটরই। বাট এক্ষেত্রে সারপ্রাইজিং ফ্যাক্টরসও রয়েছে। এক্ষেত্রে হিগভিশনের যে মনিটরটা রয়েছে সেটা 8000 টাকা দামের একটা মনিটর, এবং এটা যথেষ্ট ডিসেন্ট লেভেলের একটা ঘোস্টিং দেখায়। এক্ষেত্রে ঘোস্টিংটা খুবই মিনিমাল, যেটা অলমোস্ট 10,000 টাকা দামের ভিউসনিকের কাছাকাছি বলা যেতে পারে। এর বাইরে ওয়ালটনের দুটো মনিটর রয়েছে যেগুলা 9,000 টাকার আশেপাশেই ঘোরাফেরা করে। এইগুলোতেও ঘোস্টিং ছিল, বাট খুবই অ্যাভারেজ লেভেলের। ভিউসনিক বা হিগভিশনের সাথে যদি কম্পেয়ার করা হয়, সেটা বলতে গেলে খুব একটা আসলে ডিফারেন্সিয়েট করা যায় না। এক্ষেত্রে 10 থেকে 15% একটা ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই ঘোস্টিং এর ক্ষেত্রে। এক্ষেত্রে এই মনিটরগুলো AAA টাইটেল বা ই স্পোর্টস টাইটেলের জন্য মোটামুটি সুইটেবল বলা যেতে পারে। তবে সবচেয়ে বাজে আকারের ঘোস্টিং ছিল পিসি পাওয়ারের কিং 22 এবং ডাহুয়ার মনিটরে। এক্ষেত্রে আমরা মোটামুটি ভালো পরিমাণ ঘোস্টিংই ভিজিবল হয়েছে। সো ঘোস্টিং এর ভিত্তিতে যদি র্যাঙ্কিং করতে হয় এবং স্ট্যান্ডার্ড ঘোস্টিং যদি 10 হয়, সেখানে ভিউসনিক পাবে 8 এবং এক্ষেত্রে হিগভিশন পাবে 7। ওয়ালটনের দুটো মনিটর পেতে পারে 5.5 থেকে 6 এর আশেপাশে, এবং সবশেষে ডাহুয়ার পিসি পাওয়ার পেতে পারে 3.5 এর আশেপাশে। যাই হোক, এবার ওভারঅল র্যাঙ্কিং, ওভারঅল কোন ক্রাইটেরিয়াতে কার জন্য কি ধরনের মনিটর ভালো হতে পারে সে ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক। আসলে এই ভার্ডিকটা দেওয়াই কঠিন, কারণ এক একজনের ইউসেজ ক্রাইটেরিয়া এক এক রকম। এই ধরনের মনিটরে আমরা অনেকেই খুঁজি অল ইন ওয়ান টাইপের, মানে একের মধ্যেই সব, কিন্তু বাজেট মনিটর দেখে আমরা একের মধ্যে সব পাই না, কিছু না কিছু কমতি তো থাকবেই। এক্ষেত্রে প্রথমে যদি এর ওভারঅল কালার ব্যালেন্স বা ডেল্টা এর যে ডিফারেন্স সেটা নিয়ে যদি কথাবার্তা বলতে হয়, সেক্ষেত্রে প্রথমে থাকবে হিগভিশনের মনিটরটা, এরপরে থাকবে ভিউসনিকের মনিটরটা, এবং থার্ড পজিশনে থাকবে ওয়ালটনের i9 মনিটরটি। এক্ষেত্রে এই তিনটা মনিটর মোটামুটি যারা গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করবেন এবং একটা কালার অ্যাকুরেট টাইপের মনিটর খুঁজছেন, তাদের জন্য এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে। এরপর আসছে গেমিং। এই ধরনের মনিটরগুলো অনেকে এক্সপিরিয়েন্স করতে চান গেমিং এর জন্য, কারণ 100 হার্জ পাচ্ছেন আউট অফ দ্য বক্স। সো যেহেতু এই ধরনের মনিটরে কিছু না কিছু ঘোস্টিং থাকেই, সো লেস ঘোস্টিং এর ভিত্তিতে যদি র্যাঙ্কিং করতে হয়, তাহলে প্রথমেই থাকবে হিগভিশনের মনিটরটা, কারণ সেটা একটা 8,000 টাকা দামের মনিটর। সেকেন্ড যে মনিটরটা থাকবে সেটা হচ্ছে ভিউসনিকের, যদিও ভিউসনিকের মনিটরটা 10,200 টাকা বা এর থেকে বেশি, কিন্তু এই মনিটরটা মোটামুটি একটা ডিসেন্ট লেভেলের ঘোস্টিং প্রোভাইড করে, যেটা মোটামুটি একটা ভালো রেঞ্জে রয়েছে এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে। কিন্তু এক্ষেত্রে বলতেই হয় এই মনিটরটার দাম স্টিল বেশি। এবং সর্বশেষ ওয়ালটন i9 মোটামুটি অল ওভার একটা ঘোস্টিং দেখায়, এবং এই ঘোস্টিং এর যে রেজাল্টটা ওভারঅল সেটা একটা একসেপ্টেড রেশিওর মধ্যেই রয়েছে, যেটা বলতে গেলে এই প্রাইস রেঞ্জে খুবই ভালো। 9,000 টাকার আশেপাশে যদি বলতে হয়, তাহলে এই মনিটরটার ঘোস্টিং যথেষ্ট একসেপ্টেবল রেঞ্জেই রয়েছে। এবং সর্বশেষ যেটা আসে সেটা হচ্ছে যে অফিস ওয়ার্ক, কন্টেন্ট ওয়াচিং বা ওভারঅল অল ইন ওয়ানের সাথে যদি বলতে হয়, আসলে এই রেঞ্জে মনিটরগুলো আসলে একের মধ্যে সব প্রোভাইড করতে পারে না, যেহেতু বাজেট রেঞ্জের মনিটর। সো এই ক্ষেত্রে 19-20 রয়েছেই, যেটা আগেই বলেছি। তবে আপনার যদি মোটামুটি ডে টু ডে ইউজের জন্য বা অফিস ওয়ার্কের
জন্য এবং কন্টেন্ট ওয়াচিং এর জন্য একটা অল ইন ওয়ান টাইপের কিছু একটা দরকার। সেক্ষেত্রে আপনার যদি মেইন ক্রাইটেরিয়া হয় একটু ভালো পরিমাণ কালার দেখাবে সো দ্যাট আপনি কন্টেন্টগুলো ভালোভাবে এনজয় করতে পারেন, সেক্ষেত্রে ওয়ালটনের i9 ইজ এ গো টু উইনার। বাট আপনার যদি একটু ব্যালেন্স টাইপের কিছু দরকার পড়ে, আপনি এই সকল মনিটরে টুকটাক গ্রাফিক্স বা ভিডিও এডিটিং টাইপের কাজ করবেন এবং কালার অ্যাকুরেট হলে ভালো হয়, সেক্ষেত্রে ভিউসনিকেরটা আপনার জন্য ভালো অপশন হতে পারে। কিন্তু এক্ষেত্রে আপনার গুনতে হবে প্রায় 1 থেকে 1,500 টাকা এক্সট্রা, কারণ এই মনিটরটার দাম 10,000 টাকা ছাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে হিগভিশনের মনিটরটা 8,000 টাকা প্রাইস রেঞ্জে ওভারঅল একটা ডিসেন্ট প্যাকেজ বলা যেতে পারে। এটা মোটামুটি একটা ওয়েল টাইপের আউটপুটই দিচ্ছে। এরপর 4 নম্বরে ওয়ালটনের i10 মডেলটা। এই মনিটরটা মোস্টলি গেমিং এর জন্য ওকেইশ, ওভারঅল কালার এনজয় করার জন্য ওকেইশ, বাট যেটা বললাম যে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য অতটাও অ্যাকসেপ্টেবল না, বাট ডে টু ডে কাজের জন্য ওকেইশ বলা চলে। 5 নম্বর পজিশনে ডাহুয়ার মনিটরটা থাকবে। এই মনিটরটা ওয়ান অফ দ্য পপুলার মনিটরগুলোর মধ্যেই একটা, বাট এই মনিটরটা যে ওভারঅল পারফরমেন্স সেটা আমাদের কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্টেড করেছে, কারণ এর আগের সিরিজটা যথেষ্ট ইমপ্রুভ ছিল। বাট আই ডোন্ট নো এই মনিটরটার এই ইউনিটে বা এই সিরিজে কোনো একটা কিছু চেঞ্জ হয়েছে কিনা। এবং সর্বশেষ পিসি পাওয়ারের কিং 22। এই মনিটরটা আসলে ওভারঅল আমাদের একটু হতাশই করেছে, কিন্তু প্রাইসের ভিত্তিতে এই মনিটরটা একটা গো টু অপশন হতে পারতো। আনফরচুনেটলি হিগভিশনের সাথে এটা ওভাবে হেড টু হেড পারফরমেন্স আসলে দিতে পারে নাই। সো সেই হিসাবে একটা ওভারঅল একটা বুস্টেড কালার দেখায়। অনেকের হয়তো বা এই ধরনের বুস্টেড কালারই পছন্দ, সেই ক্ষেত্রে যদি চয়েস করতে হয় তাহলে ওয়ালটনের i9 আপনার জন্য একটা বেস্ট অপশন। আপনি খুব ভালো আকারের কালার এর থেকে আউটপুট পাবেন। অলসো ওয়ালটনের একটা ওভারঅল ডিজাইন সেন্সও অন্যান্য মনিটর থেকে আলাদা, কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মনিটরগুলোর যে ডিজাইন সেটা টিপিক্যাল ডিজাইন, কিন্তু এক্ষেত্রে ওয়ালটনের i9টা একটু স্ট্যান্ডার্ডাইজ টাইপের ডিজাইন প্রোভাইড করছে ওভারঅল। তো এই ছিল এই 6টা মনিটরের কম্পারিজন। রেজাল্ট দেখে বুঝতেই পারছেন কোনটা কার জন্য, এবং ভার্ডিক্ট তো অলরেডি বলাই হয়েছে কোনটা কার জন্য, এবং আপনার বাজেটের হিসাবে কোনটা নেবেন কি নেবেন না এটা টোটালি আপনার উপরে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।